লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম ঢোকাচ্ছেন সরকারি কর্মচারীরা। অভিযোগ করছেন কে? একেবারে খোদ শাসক দলের বিধায়ক মন্টুরাম পাখিরা, বাংলাদেশি নাগরিক। তিনিও স্বীকার করছেন যে 10,000 টাকার বিনিময়ে রাজ্যে ভোটার তালিকায় নাম ঢোকানো যায় এবং টাকা না থাকলে সেই সুযোগও কিন্তু মানুষজন পান না, এমনটাও তারা পাল্টা বলছেন। এর পাশাপাশি অবশ্যই আন্দোলনকারী শিক্ষকরা, যারা আজকে 20তম দিন হলো পথে বসে রয়েছেন এবং আজ কিন্তু তারা রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়েছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে। আজ যদি সাক্ষাৎ না হয় তাহলে কিন্তু আন্দোলন তীব্রতর হবে। আলোচনা করব আমাদের সঙ্গে যারা রয়েছেন। প্রথমে পরিচয় করে দিয়ে অনুপ সাহা রয়েছেন, শতরূপা, সুব্রত দত্ত এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। মন্টুরাম পাখিরা রাজ্যের বিধায়ক, শাসক দলের বিধায়ক, তিনি ঠিক কি অভিযোগ করেছেন? লক্ষ লক্ষ টাকার বিনিময় নাকি মূলত বাংলাদেশ থেকে আসা মৎস্যজীবীদের নাম ঢোকানো হচ্ছে ভোটার তালিকায়? কারা করছেন? সরকারি কর্মচারীরা। দেখুন, কিছু দালাল চক্র আর কাকদ্বীপ এসডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা, তার সঙ্গে নামখানা বিডিও অফিসে বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন, তারা এই অনিয়ম এবং এই চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তাদেরকেই প্রশাসন বার করুক, সেটা তাদের কাজটা আমাদের নয়। অর্থের বিনিময়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার গল্প এখানে। কাকদ্বীপের ভোটার তালিকায় নাম থাকা বাংলাদেশের এক নাগরিক দাবি করছেন যে তৃণমূল নেতাকে 10,000 টাকা দিয়ে নাম তুলিয়েছেন ভোটার তালিকায়। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। টাকা দিতে না পারলে নামও উঠবে না, এমনটাই বলছেন আরো একজন। দেখুন, ভোটার কার্ড হচ্ছে না কেন? বাবা মা এই দেশেও না, তার জন্য হচ্ছে না। বাবা মা বাংলাদেশে, তার জন্য হচ্ছে না। আর এই তো আরো অনেকেরই তো হয়েছে, তারাও তো এসছে। তারা করেছে, টাকা পয়সা দিয়ে করেছে। টাকা দিয়ে হচ্ছে এগুলো? হ্যাঁ, টাকা দিয়ে হচ্ছে। টাকা দিয়েছে না, কি দিয়ে হচ্ছে এগুলো? নাম জড়িয়েছে শাসক দলের, নাম জড়িয়েছে সরকারি কর্মচারীদের, আর এ নিয়ে স্বাভাবিকভাবেই সরব হচ্ছেন বিরোধীরা। এসডিও, বিডিও, ডিএমরা যুক্ত। এই কেস সিবিআইকে ট্রান্সফার করা হোক, এই দাবি করছে। কি বাংলাদেশের নাগরিক জানাচ্ছেন জানি না, কিন্তু 60 বছর 70 বছর বয়সে প্রথম ভোটার লিস্টে নাম উঠছে। আমরাই প্রথম। কংগ্রেস থেকে এই আশুতোষ চট্টোপাধ্যায় আছে এবং আমার আরও রাজ্য কংগ্রেসের নেতৃবর্গ গিয়ে জানিয়ে এসেছিলাম পেপার দিয়ে। যে এলাকায় এগুলো শুনেছেন বলে আপনারা জানাচ্ছেন, যে আমাদের যে সিনিয়র নেতা ওখানে ছিলেন, তিনি নিশ্চয়ই এই বিষয়গুলো পার্টির নেতৃত্বকে জানাবেন। আমরা বারবার বলেছি, আমরা বলছি যেখানেই যেটা হোক, কোথাও কোনো অনিয়ম থাকলে সেটা অবিলম্বে সংশোধন হোক। আমি আলোচনায় আসবো গদাধর বাবুকে দিয়ে। আমি আলোচনা শুরু করবো। গদাধর বাবু, ইতিমধ্যেই আমরা দেখেছি দক্ষিণ 24 পরগনার সহকারী সিস্টেম ম্যানেজার, তাকে কিন্তু নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে। তার বিরুদ্ধেও কিন্তু এই একই অভিযোগ ছিল, ভোটার তালিকায় নাম তোলা। এবং এবারে দেখা যাচ্ছে ঘটনাচক্রে সেই কাকদ্বীপেরই বিধায়ক মন্টুরাম পাখিরা, তিনি সরকারি কর্মচারীদের দিকে অভিযোগের আঙুল তুলছেন। যারা টাকা দিয়েছেন তারাও বলছেন তৃণমূল নেতাদের টাকা দিলেই নাকি ভোটার তালিকায় নাম উঠে যায়। অথচ এই ভুয়ো ভোটার নিয়ে সবার আগে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই যে ভোটার তালিকায় সংশোধনী হচ্ছে এবং সংশোধনী করে বেশ কিছু জায়গায় বাগদা, কাকদ্বীপ এবং অন্যান্য বাংলাদেশের সংযুক্ত যে জায়গাগুলো, সেখান থেকে প্রচুর বাংলাদেশিদের আপনার নাম পাওয়া যাচ্ছে, যে যারা ভোটার তালিকায় নাম তুলেছে। দুটো কাজ হচ্ছে এখানে। একটা হচ্ছে যে কে করেছে সেটাতে যে ইনুমারেশন, সেটা হচ্ছে সরকারি কর্মচারী, কিন্তু রিকমেন্ডেশন করে কারা, সেটা একটা বিরাট ব্যাপার। এবং এইটা করতে যেই এই আপনার এই জিনিসগুলো জেনে যাচ্ছে। বাংলাদেশের নাগরিকরা কেন কাকদ্বীপের কথা কেন আসছে? আপনি যদি কাকদ্বীপ দেখেন, জম্মুদ্বীপ দেখেন, জম্মুদ্বীপে দেখবেন বেশিরভাগই হচ্ছে অনুপ্রবেশকারী। আপনি যারা ওই জায়গার সম্বন্ধে ওয়াকিবহাল, তারা জানেন যে ওই এরিয়াটার মধ্যে বাংলাদেশের অনুপ্রবেশকারী বেশ কয়েক বছর আগে থেকে হয়েছে এবং তারা এখন নিজেদের সার্ভাইভালের জন্যে ভোটার লিস্টের নাম তুলতে চেষ্টা করছে। আধার কার্ড চাই, অমুক চাই, পাসপোর্ট চাই, সব এদের চাই, কারণ তারা এখন বৈধ নাগরিক হিসেবে তারা এখানেই হচ্ছে খেলাটা এখানেই। কারণ তারা এখন বৈধ নাগরিক হয়ে গেলে তারা আর বাংলাদেশে ফিরে যাবে কি যাবে না, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এখানে তারা একটা স্থায়িত্ব চাই। এবং বাগদাদে যেটা ক্রিটিক্যালি হয়েছে, সেখানে যে ডুয়েল সিটিজেনশিপ, অর্থাৎ
এখানে একদম। নাম আছে এবং বাংলাদেশের নাম আছে। একদম, আমি এটা- বার্তা এটা আলাদা একটা করে বিরাট দেখাবো। ব্যাপার। আমি এই জায়গায় এবার অর্ণববাবুর কাছে আসি। অর্ণববাবু, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সবার আগে ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছিলেন এবং গত 21 তারিখও আমরা দেখলাম উত্তরকন্যা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলছেন যে শস্যের মধ্যে ভূত আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সবটাই কিন্তু জানেন। দেখুন, আজকে সরকারি কর্মচারীরা এই নাম তোলার কাজটা কারা করেন? বিডিও, এসডিও, ডিএম, এদেরই তো এই দায়িত্বগুলো। রিটার্নিং অফিসার, এআরও। আমরা দেখেছি, আমরা ফেব্রুয়ারি মাসে যখন এই ভুয়ো ভোটার নিয়ে একাধিকবার আলোচনা করেছি তখন বারবার প্রশ্ন উঠেছে যে তাহলে কি নিজের কর্মচারীদের ওপরই কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখতে পারছেন না? কোথাও কোথাও মিষ্টির বাক্স যাচ্ছে এমন মন্তব্য কিন্তু তাকে করতে দেখা গিয়েছিল। কিন্তু এবার এত কিছু বলার পরও দেখা যাচ্ছে শুধু সরকারি কর্মচারীরা নয়, তৃণমূল কংগ্রেসের নেতারা হাত পেতে তারা টাকা নিচ্ছেন এই ভুয়ো তালিকায় নাম ঢোকানোর জন্য ভুয়ো ভোটারদের। দেখুন, উত্তরকন্যা থেকে যেটা উনি বলেছেন তার পাশাপাশি আমি আপনাকে একটু মনে করিয়ে দিচ্ছি, তার ঠিক কিছুদিন আগে প্রায় 10,000 ভোটার এরকমভাবে তারা চিহ্নিত করেছিল তৃণমূল কংগ্রেস, এবং সেটা করে কেন্দ্রীয় মানে ইলেকশন কমিশনকে জমা দেওয়া হয়েছিল, যেখানে আমাদের এখানে ডুয়েল রয়েছে, মানে ডুয়েল ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় হ্যাঁ, নির্বাচন 7,800 নাম প্রথম দফায় জমা দেওয়া হয়েছে, একেবারে পরিষ্কার করে তাদের তালিকা দিয়ে জমা দেওয়া হয়েছে, যাদের একই সঙ্গে গুজরাট, মহারাষ্ট্র এই সমস্ত জায়গাতেও তাদের ভোটার কার্ড রয়েছে, আবার তাদের পশ্চিমবঙ্গে ভোটার কার্ড রয়েছে। নাম্বারটা এক, এপিক নাম্বার 1, যেটা হতে পারে না। এবার এই যে জিনিসটা রয়েছে এটা আলটিমেটলি দেখবে কে? আলটিমেটলি তো একে ইস্যু করবে হচ্ছে ইলেকশন কমিশন। যদি আমাদের রাজ্য ইলেকশন কমিশনের কোনো অফিসার তারা যদি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে এবং সেইটা আলটিমেটলি গিয়ে যদি ইস্যু হয় সেন্ট্রাল নির্বাচন কমিশনের থেকে জড়িত থাকে, তাহলে আমি বলবো এই চেইনটা কত বড়, এই চেইনটা তো মাথাটা তো ওইখানে। এবার এইটা দেখবে কে? ফাইনালি ওটাকে ছাড়ছে কে? মানে ওই যে ভোটার কার্ডটা যে ইস্যু করছে, ইস্যুটা কে করছে? ইস্যুটা কিন্তু করছে হচ্ছে সেন্ট্রাল নির্বাচন কমিশনে যে আছে সে। সুতরাং এখানে আপনি যদি পাসপোর্ট নিয়ে যে আলোচনাটা আমরা করেছিলাম সেখানেও আপনারা যখন বারবারই যেখানে বলা হয়েছিল, একটা পয়েন্ট একটু শুধু যোগ করে দিচ্ছি কুসুমিতা, সেটা হচ্ছে যে এই যে তৃণমূল বলা হচ্ছে, এবার দেখুন উনি এই যে ভদ্রলোককে আপনারা দেখালেন, কালকে থেকে আপনারা দেখাচ্ছেন এরকম করে, এই যে তৃণমূলের নাম বলছে এই লোককে, কিন্তু কোনো স্পেসিফিক কোনো তৃণমূল নেতার নাম বলেনি, কিন্তু সরকারি কর্মচারী মানেই তৃণমূল কংগ্রেস, এটা কিন্তু নয়, এটা ভাবার কোনো কারণ নেই। একেবারেই নয়। সরকারি কর্মচারী যে সে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে ভূত রয়েছে, ঘুঘুর বাসা যে রয়েছে, সেটা কিন্তু তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেনে নিয়েছেন। একদম সেন্ট্রাল নির্বাচন কমিশনের দিকে, তার মানে অভিযোগের আঙুল। আমি শত্রুপতির কাছে আসবো, কিন্তু বাগদাটা একবার আপনাদের দেখিয়ে দিই, যেখানে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কিন্তু বাংলাদেশের ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। উত্তর 24 পরগনার বাগদার ভোটার তালিকায় খুঁজে পাওয়া গিয়েছে বাংলাদেশের দম্পতিকে। এপার বাংলার ভোটার কার্ড বদলে গিয়েছে বাংলাদেশের ভোটারের নামও। এপার ওপার দুই বাংলারই ভোটার, পশ্চিমবঙ্গে এসে আবার নতুন ভোটার কার্ডে বদলে গেছে নামও। রহিমা বেগম হয়েছেন রূপা তরফদার। ভারতের ভোটার তালিকায় ফের খোঁজ মিলল বাংলাদেশের ভোটারের। বাগদা ব্লকের সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত, এখানকারই নলদুগারি নিচুপাড়া পাটের ভোটার তালিকায় নাম রয়েছে সোহরাব তরফদার ও তাঁর স্ত্রী রূপা তরফদারের। আর এই রূপা তরফদারই আবার বাংলাদেশের ভোটার কার্ডে রহিমা বেগম। বাংলাদেশের যশোর জেলার বেনাপোলে ভোটার তালিকায় নাম রয়েছে স্বামী স্ত্রী। আর এই দম্পতি যে বাংলাদেশেরও ভোটার তা স্বীকার করেছেন তাঁদেরই পুত্রবধূ। হ্যাঁ, বাংলাদেশে এখনো থাকে। হ্যাঁ, ইন্ডিয়ায় ওখান থেকে এসে জালি ভোট করেছে। কি করে করেছে আমি বলতে পারবো না। এখানেও ভোট আছে। প্রশ্ন একটাই, বেআইনিভাবে এদেরকে ভোটার তালিকায় ঢোকালো কারা? এরা ভোটার তালিকায় ঢুকলে কাদের লাভ? এই প্রশ্নেই অব্যাহত রয়েছে চাপানুতর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশের ভোটারের নাম থাকার অভিযোগ নিয়ে বিডিওর দ্বারস্থ হয়েছে বিজেপি, আর এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এখানে নাম দিয়েছে সৌরভ তরফদার, তার নাম ঠিক আছে, আর স্ত্রীর নাম পরিবর্তন করে রূপা তরফদার দেওয়া হয়েছে। অবৈধ ভোটার এটা নিয়ে বাগদাতে কম করে আমার কাছে যা খবর আছে 4 থেকে 5,000 ওপার বাংলার বাংলাদেশি অনুপ্রবেশকারী। এটা তৃণমূলের কালচার। তো এটা ভিডিও তদন্ত করে দেখবে, ভিডিওর অধীনে থাকবে, যদি সেরকম হয় ভিডিও সেটা অ্যাকশন নেবে। আর হঠাৎ করে যারা ভোট করেছে তারা এটা বিজেপির কাছে কি করে গেল, বিজেপি যে এই কাজটা করছে এটাও ভালো লাগছে। শত্রুপতির কাছে যাই। শত্রুপতি, একেবারে শুরু থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা চক্রান্তটা ফাঁস করেছিলেন, তৃণমূল কংগ্রেস এমনটা দাবি করেছিল, এবং তারপর থেকে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তিনি বারংবার বলেছেন যে 16 লক্ষ ভুয়ো ভোটার তারাই চিহ্নিত করেছেন। এখানে নির্দিষ্ট করে দুটো প্রশ্ন। এক, বিজেপির দিকে শাসক দল অভিযোগ করছে যে এই সুযোগে কোথাও এনআরসি সিএএ নিয়ে তারা হিন্দু ভোট কনসলিডেট করতে উদ্যোগী হয়েছে, এটা কি ইস্যু করে? এবং দ্বিতীয়, জাতীয় নির্বাচন কমিশন তার কি ভূমিকা? কারণ আলটিমেটলি সার্ভেলেন্স দায় দায়িত্ব সবটাই তাদের।
কুসুমিতা, প্রথমত আমি বলি যে মুখ্যমন্ত্রী যে প্রথম বলেছিল এটা একেবারেই ভুল। তার কারণ মুখ্যমন্ত্রী চিৎকার চেঁচামেচি করবার অনেক আগে থেকে বিজেপি সিস্টেম্যাটিক্যালি, আমার কাছে লিস্ট আছে চিঠি, একদম বিধানসভা অনুযায়ী কোথায় কোথায় ফলস ভোটার আমরা আইডেন্টিফাই করেছি। আমরা তো অন্তত বেশ 7-8 মাস আগে, আমরা 2024 থেকে আমরা এই জিনিসটা ইলেকশন কমিশনকে জানাচ্ছি। কিন্তু আমরা বহু বছর ধরে বলে যাচ্ছি যে একটা প্ল্যান্ড অ্যান্ড ডেলিভারেট চেঞ্জ অফ ডেমোগ্রাফি এইখানে বর্ডার এলাকাগুলোতে হচ্ছে, এবং তোমরা যে কজনের নাম দেখাচ্ছ প্রত্যেকে কিন্তু ইনফিলট্রেটর এবং অনুপ্রবেশকারী, একদম স্পেসিফিক্যালি। এখানে বলতে কোনো রকম কোনো দ্বিধা নেই। একদম তৃণমূল সরকার চাইছে যে হিন্দু ভোট যেভাবে হোক ফলস ভোট করে অফ করে দেওয়া হোক এবং মুসলমান ভোট বাড়ানো হোক, এবং তার সঙ্গে সঙ্গে এই যে সেন্টিমেন্টটা যে যারা কোনোভাবে অনুপ্রবেশকারী হয়ে ঢুকে আসছে তাদের তৃণমূল সরকার ভারতবর্ষের সিটিজেন হতে সাহায্য করেছে। কিন্তু এইখানেই আমাদের প্রশ্ন, তুমি সিএএ নিয়ে প্রশ্ন তুললে বলে আমি আজকে এটা তুলছি না, তো আজকে আমি তুলতাম না। যদি সিএএ নিয়ে যে হিন্দু বা যারা শরণার্থী তাদের যদি অটোমেটিক্যালি সিটিজেনশিপ দিয়ে দেওয়া হতো তাহলে এই এত কাণ্ড কারখানা করতে হতো না। আরেকটা লাস্ট কথা কুসুমিতা, আমরা এর আগেও অনেকবার দেখেছি 2021-এর ইলেকশনের সময় একেবারে ওপেনলি স্টেজ থেকে তৃণমূলের জনপ্রতিনিধি বলছে যে আসুন, যদি কাগজপত্রের অসুবিধা হয় অমুক দোকানে সবকিছু হয়ে যাবে। এখন আমরা শুনছি যে একেবারে নিউমেরিক্যাল দিয়ে সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার তার ডুয়েল কার্ড রয়েছে, এটা ধরা পড়েছে। এই কাজে রয়েছে, এটা তো তার মানে কারা? যারা এত বড় বড় কথা বলছেন যে বিজেপি তার শীর্ষ নেতা, না আমি শীর্ষ নেতা, তার স্ত্রী রয়েছে, তাতে একটা আপনাকে বন্ধ করতে হবে। কিন্তু তারপরও এই প্রশ্নটা অর্ণববাবু উঠবেই, কিন্তু তৃণমূল কংগ্রেসকে, অথচ বিজেপি তারপরও এই প্রশ্নটা উঠবে যে শাসক দলের নেতা 10,000 টাকার বিনিময়ে তিনি ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করেন। এই অভিযোগ কারা করছেন? যারা বাংলাদেশের বসবাসকারী, যারা টাকা দিয়েছেন, যাদের নাম উঠেছে খোদ তারাই। এমনকি শাসক দলের বিধায়ক তিনিও বলছেন সরকারি কর্মচারীরা, শাসক দলের বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি বলছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই ভোটার তালিকায় নাম তোলার কাজ করছেন আজকে সরকারি কর্মচারীরা। অভিযোগটা শাসক দলের ভেতর থেকে। এবার একদিকে যখন ভুয়ো ভোটার এই নিয়ে যখন একেবারে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে, তার পাশাপাশি কলকাতার প্রাণকেন্দ্র খাস ধর্মতলা থেকে উদ্ধার হলো শয়ে কার্তুজ। কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর, মোট 120টি কার্তুজ উদ্ধার হয়েছে, যার মধ্যে 100টি হলো 8mm পিস্তলের কার্তুজ আর 20টি 7.65mm পিস্তলের কার্তুজ। যে তরুণের কাছ থেকে এই বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছে তাকে পুলিশ গ্রেফতার করেছে। তবে এই প্রথম নয়, একেবারে ঘটনা পরম্পরা আপনারা দেখতে পাচ্ছেন। সেই বিভিন্ন সময় কিন্তু শহরের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। 16ই মার্চ শিয়ালদা, 8ই ফেব্রুয়ারি বড়বাজার থেকে, 30শে মার্চ আনন্দপুর থেকে, 23শে জানুয়ারি বৈঠকখানা রোড থেকে, 9ই নভেম্বর বৈঠকখানা বাজার, এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে কলকাতা পুলিশ। মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে আমি এই জায়গায় যাবো। মিস্টার চট্টোপাধ্যায়, এই মুহূর্তে বাংলাদেশ অশান্ত আমরা জানি, এখনই পদত্যাগ করছেন না মোহাম্মদ ইউনূস, সামনেই হয়তো নির্বাচন হতে পারে। তার পাশাপাশি আমরা ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি, অতি সম্প্রতি সেখানে আপাতত সীমান্তে সংঘর্ষ বিরতি চলছে, কিন্তু এই পরিস্থিতিতে চিকেন স্নেক নিয়ে একটা বরাবরের থ্রেট রয়েছে। বাংলাদেশের সঙ্গে একটা দীর্ঘ একটা বর্ডার এরিয়া রয়েছে। সেই সমস্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই বিপুল পরিমাণ অস্ত্র কার্তুজ ফের উদ্ধার হচ্ছে শহর থেকে। চিন্তার কি? নিশ্চয়ই চিন্তার বিষয় তো বটেই। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের দুটো গোষ্ঠী দেখবেন, একটা হচ্ছে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ নিউ, যেখানে ধরা হচ্ছে আমাদের নলহাটি এবং মোনারাই থেকে দুজনকে ধরা হয়েছে। আমাদের আনসারুল্লাহ বাংলা টিম অত্যন্ত সক্রিয় ওয়েস্ট বেঙ্গলে, দুটো তো পার্টি সক্রিয়। এবং বাংলাদেশের যে এখন যে অবস্থা দেখা যাচ্ছে, সেখানে বিএনপি ভার্সেস এই যে মৌলবাদী, এদের একটা টাসেল শুরু হয়ে গেছে ওখানে। তো অটোমেটিক্যালি বিভিন্ন গোষ্ঠীর এখন এই ভারতবর্ষটাকে কাছাকাছি, যেহেতু আমাদের পোরাস নেচার অফ বর্ডার, এবং এখানে স্নিক করার চেষ্টা করবে এবং এখান থেকে এদের কাজকর্ম করার চেষ্টা করবে। এটা একটা, এবং চিকেন নেক যেটা বললেন, এটা এর পেছনে চায়নাও আছে। আমরা জানি, এর বিস্তারিত আলোচনা করে কোনো দরকার নেই, কারণ নীলমণিরহাটে অটোমেটিক্যালি দেখেছেন ওখানে একটা চায়না ফাইন্যান্সে একটা আমাদের আপনার এয়ারপোর্ট তৈরি হচ্ছে, এটা
এবং আমরা দেখছেন চিকেন নেটের কী অবস্থা, মায়ানমারের কী অবস্থা আমরা সব জানি। একদম। সুতরাং এই যে ভলকানোর মধ্যে যে আমরা আছি তার তুলনা হচ্ছে যে লোকাল যে ইয়েগুলো হয়, এই যে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে আপনার যে এই যে এখানে ওয়েস্ট বেঙ্গলের যে আর্মস অ্যামুনিশন পাওয়া যাচ্ছে, পার্টিকুলারলি স্মল আর্মস অ্যামুনিশন, সেগুলো হবে লোকাল বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে। এবং এই জন্যই এই যে কতগুলো, এটা ডেফিনেটলি 120টা কার্তুজ কিন্তু এটা নয়, এটা আসছে মেচেদা, কারণ সামনে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে, অবশ্যই কিন্তু মেচেদা থেকে আসছে। একদম প্রসঙ্গ যখন নিরাপত্তা প্রসঙ্গ, যখন নজরদারি, আমি এই জায়গায় সুব্রত বাবুর কাছে যাব। নজরদারি প্রসঙ্গ বারবার এই ভোটার তালিকা নিয়েও উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার সতর্ক করছেন যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এই ক্ষেত্রে নির্দিষ্ট করে দুটো প্রশ্ন। এক, কোথাও আশঙ্কার মেঘ কি দেখছে শাসক দল তৃণমূল কংগ্রেস? কারণ মহারাষ্ট্র, দিল্লিতে ভুয়ো ভোটার এনেই সরকার উল্টে গিয়েছে, এমনটাই তাদের মতামত। এবং তার পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন, তাদের ভূমিকা, নির্বাচন কমিশনার তার নিয়োগ, এই সব কিছু নিয়ে শাসক দল বারবার প্রশ্ন তুলছে। প্রথম কথা হচ্ছে যে এই যে কার্তুজ পাওয়া যাচ্ছে, ভোটার লিস্টে ভুয়ো নাম হচ্ছে, এগুলো আসলে রাজনৈতিক তরজার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের মধ্যে যদি কম্বিনেশন থাকতো, ইন্টেলিজেন্সের কম্বিনেশন থাকতো, তাহলে এগুলোকে ইন্টারসেপ্ট করার সুযোগ মনে হয় বেশি থাকতো। সেটা আমি এক্সপার্ট নই, কিন্তু এটা আমি বলতে পারি যে দেখুন, এখানে সিইও ওয়েস্ট বেঙ্গল যিনি আছেন মনোজ কুমার আগরওয়াল, তিনি পশ্চিমবঙ্গ সরকারের আইএস এবং উনি মানে রেসপন্সিবিলিটি ডিসচার্জ করছেন নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া। তাহলে এইখানে একটা সমন্বয় দরকার, সেই সমন্বয় থাকছে না। দেখুন নিচে যে নাম তোলা হয় একেবারে বুথ লেভেলে, বিএলও, বুথ লেভেল অফিসার কথাটা আছে। তো কারা নিয়োগ হচ্ছে এখানে? 100 দিনের কাজের কর্মী থেকে শুরু করে লোকাল তৃণমূলের যারা নাম দিচ্ছে, পঞ্চায়েতের সভাপতি, সেই নাম, তারা হচ্ছে বিএলও হিসাবে কাজ করছে। অ্যাকচুয়ালি বিএলও তারা হতে পারে না। 2, ডিএম যারা আছেন, যারা শেষ অবধি সেই জেলায় এনুমারেশনের দায়িত্বে রয়েছেন এবং তার তলায় বিধানসভা ভিত্তিক যারা আছেন অফিসাররা, WBCS অফিসাররা, এই গোটা সিস্টেমটার মধ্যে গণ্ডগোল আছে। এবং এই গোটা সিস্টেমের গণ্ডগোলের কথা আজকে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বললে তো হবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, সমস্ত বুথের ভোটার লিস্টে পশ্চিমবাংলা যে কোনো স্যাম্পল করা হোক, 15% অবধি ভুয়ো নাম আছে ওখানে। হয় তারা মৃত, নয় তারা ওখানে থাকে না, 15% অবধি। শ্রমিক, দেখুন, প্রথমে তো আমি একটা কথা বলবো, এই যে কার্তুজ, এটা তো মানে অত্যন্ত একটা ভয়ঙ্কর একটা বিষয়। ধর্মতলার মতন জায়গায় কার্তুজ উদ্ধার হয়েছে, যেখানে মানে কলকাতার একদম প্রাণকেন্দ্র, সামনে মানে সমস্ত কিছুই রয়েছে। এটা একটা মানে কোন পরিস্থিতিতে আমরা বাস করছি আমরা নিজেরাই জানি না। আমি একটা কথা বলবো, মানে ভয়ঙ্করতম তথ্য আপনাদের সামনে দিতে চাই একজন আইনজীবী হিসাবে। আমি 1 বছর আগে একটা মামলা করেছিলাম, এনআইএর মামলা। সেখানে হচ্ছে যে কাশীপুর থেকে বিদেশি বন্দুক নিয়ে কয়েকজনকে ধরা হয়েছিল সেইটার। সেখানে মহামান্য হাইকোর্টের নির্দেশে আমরা কলকাতার অনেক থানাকে অ্যাড করেছিলাম। থানা যে রিপোর্টগুলো দিয়েছিল, সেই রিপোর্টের যদি আমি সারাংশ এখানে বলি, আপনারা শিউরে উঠবেন। একটা থানা তারা বলেছিল যে বিগত 6 মাসে তাদের 50 থেকে 70টা করে এরকম আর্মস অ্যামুনিশনের কেস, কিন্তু পরবর্তীকালে এমন একটা জায়গা তৈরি হয়, তারপরে আর তাদের কাছে সেরকমভাবে কোনো ট্রেস আউট থাকে না, ব্যাপারটা কোর্টে চলে যায়, আর কোনো ট্রেস আউট থাকে না। সুতরাং মানে আমি বলছি যে কলকাতায় হয়তো এখানে ইন্টেলিজেন্স বেশি আছে বা এই যে বাস থেকে ধরা পড়েছে, কিন্তু একটা অদ্ভুত জিনিস যে এখানে এলো কিভাবে। তার মানে অন্যান্য শহরতলি যে সমস্ত থানাগুলো রয়েছে বা ইন্টেলিজেন্স যেগুলো রয়েছে, তারা তো পুরোপুরি এলো কিভাবে এবং কি উদ্দেশ্যেই বা বারবার এই শহর থেকে বারবার এই বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধার হচ্ছে? কারণ সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নিয়েও কিন্তু চিন্তা রয়েছে প্রশাসনের।